প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারি ও ভূমি আর্ট গ্যালারির যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আল আখি সরকারের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী শতবর্ষের ঢাকা। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন, কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। দেখেন আঙ্কেল, আমি তো সবসময় আপনার পক্ষে ছিলাম। আপনি যখন এই বাড়িতে নতুন একটা বউ বিয়ে করে আনলেন, আপনাকে কিন্তু কেউই মেনে নেয়নি। আমি কিন্তু সর্বপ্রথম মন থেকে মেনে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে আসলে বিয়েটা আপনি আপনার জন্য করেননি, আপনাদের ছেলেদের সংঘাত হবে সেটা ভেবেই করেছেন। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কণ্ঠশিল্পী লামি। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। সাধারণত এখন তো একটা বলা যেতে পারে যারা মিউজিকের সাথে আছে তাদের খুবই ব্যস্ত একটা সময় যায়, কারণ উইন্টারের সময় মানে অনেক শোজ আর মৌলিক গানের কাজ তো থাকেই। আপনার এখন আসলে ব্যস্ততা মূলত কোনটাকে ঘিরে বেশি? একদম ঠিক বলেছেন আপু, যে যারা আসলে গান করি আমরা তাদের এই উইন্টার সিজনটা মানেই হচ্ছে মিউজিক শো এর সিজন। তো আমার ব্যস্ততাটা গানের পাশাপাশি আরেকটা জিনিসে বেশি, সেটা হচ্ছে আমার পড়াশোনা। আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট, তো আমি এবার ফাইনাল ইয়ার শেষ করলাম, তো ফাইনাল প্রফ দিয়েছি লাস্ট মান্থে, মানে শেষ হয়েছে পরীক্ষাটা। তো আমার এখনকার ব্যস্ততা বলতে হলে আমার পরীক্ষাটাই ছিল মেইনলি। তার পাশাপাশি হচ্ছে গানের শো করেছি, কিন্তু পরীক্ষার কারণে একটু গ্যাপ রাখা হয়েছিল। আচ্ছা, মানে একই সাথে ডাক্তার আবার একই সাথে গানের মানুষ, দুটো একসাথে, দুটোই তো কঠিন। এটাও কঠিন, ওটাও কঠিন, মানে ব্যালেন্সটা কিভাবে করেন? ব্যালেন্সটা আমি বিশ্বাস করি যে আসলে যদি আমরা চাই কিছু করতে তাহলে সেটা সম্ভব। ইচ্ছা শক্তিটাই অনেক বড় ব্যাপার। তো সেই ইচ্ছা থাকার কারণেই আসলে মেডিকেল এবং গান দুটোই। তো ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ডাক্তার হতে চেয়েছিলেন নাকি গায়িকা হতে চেয়েছিলেন? আমার স্বপ্ন ছিল গায়িকা হব। তো আমি খুব ভক্ত হচ্ছে শ্রদ্ধেয় শ্রেয়া ঘোষাল ম্যামের। তো আমি মানে স্বপ্ন দেখতাম যে তার মতো যদি কখনো হতে পারতাম, বা পারবো না হয়তো, কারণ সে তো অনন্য একজন ব্যক্তি। তো চেষ্টা করছিলাম আর কি ছোট থেকেই। তো ওখান থেকে আজকে এই পর্যন্ত আসা। আর আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার হিসেবে সে দেখবে। তো বাবার ইচ্ছা পূরণ সাথে আমারও ইচ্ছা পূরণ মিলেই দুটো পেশা আর কি, দুটোকে সমন্বয় করা। যেহেতু ছোটবেলার কথা বলছিলেন, একটু যদি ছোটবেলায় ফিরে যায় তাহলে সেই সময়গুলো কেমন ছিল? মানে কত বছর বয়সে প্রথম আপনার গানে হাতেখড়ি হয়েছে? গানের হাতেখড়িটা একদম ছোট থেকে বলবো তেমন নয়। আসলে আমার গান শেখা হবে 9 কি 10 বছর থেকে শেখা শুরু। কিন্তু শুরুটা মানে যখন আমার মা বাবা যেভাবে বুঝলো যে আমাকে গানে দেয়া যায়, তো আমি খুব ছোট থাকে না যে বাচ্চারা টিভিতে বিভিন্ন রিয়েলিটি শো দেখে বা কিছু সিরিয়াল দেখি আমরা, ওরকম কিছু দেখে আমি একটা মানে সিরিয়ালের একটা থিম সং শিখে গিয়েছিলাম। 3 বছর ছিল আমার তখন। তো ওটাই আমি সারাক্ষণ গুনগুন করে গাইতাম। তো বাসায় যখন কোনো গেস্ট আসতো তখন আমাকে বলতো একটু গেয়ে শোনাও, তো একটু গেয়ে শোনাও। তো আমি ওভাবেই গাইতাম। তখন সবাই বলতো যে ওর তো গলা ভালোই, ওকে একটু গানে দাও।
তো তারপরে হচ্ছে আমার একদম বাসার কাছে একটা আন্টির বাসা ছিল, উনি গান শেখাতেন, সুররানী নামের, খুব সুন্দর কণ্ঠ তার কাছে আমার হাতে খড়ি বলা যায় একদম সারেগামাপা, ঝিকঝিক ঝিকঝিক চলে রেলগাড়িগুলো যে আমরা গানগুলো শিখি ওরকম টাইপের গান শেখা। সেটা কি ঢাকাতেই না? হ্যাঁ ঢাকাতেই, আমি ঢাকাতেই বড় হয়েছি ছোট থেকে। আর তারপর হচ্ছে আমি ছায়ানটে ভর্তি হই নজরুল সঙ্গীত নিয়ে, তারপর বাসায় ক্লাসিক্যাল শিখেছি শ্রদ্ধেয় পূজন দাস স্যারের কাছে এবং নাজিম স্যারের কাছে। তাহলে তো অনেক কিছু শেখা হয়েছে, মানে মূলত বলা যেতে পারে যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা দখল ছিল ছোটবেলা থেকে। শাস্ত্রীয় সঙ্গীতের দখল ছিল, বাট অত প্রকটভাবে হয়নি সেটা, যেহেতু পড়াশোনাও আছে আমার পাশাপাশি। তবে যতটা নিয়েছি আমি শ্রদ্ধেয় পূজন দাস স্যারের কাছে থেকে, আর হচ্ছে আমার খুবই পছন্দের একজন মানুষ আমার শিক্ষক নিয়াজ মামুন স্যারের থেকে। বাহ, একটি গান শুনি তারপর বাকি গল্প করব আচ্ছা, আমরা। তাহলে যে গানটি এখন গাইবো সেটা আমারই গান, এটা এফ.এ. সুমন ভাইয়ার সাথে করা হয়েছে। খুব বেশি দিন আগের নয়, এই 1.5 কি 2 বছর আগের হবে। আর দেলোয়ার আরজুদা সরফ স্যারের লেখা, চেষ্টা করছি। শুনি। এক সাগর জলে হয় কতগুলো ঢেউ, আসমানে কত তারা জানে না তো কেউ। এক সাগর জলে হয় কতগুলো ঢেউ, আসমানে কত তারা জানে না তো কেউ। সব কিছু করি আমি খুব হিসেব করে, শুধু বেহিসেবে ভালোবাসি মন থেকে তোরে, শুধু বেহিসেবে ভালোবাসি মন থেকে তোরে। সুন্দর। আপনি বলছিলেন যে আপনার বাবা ভীষণ চাইতেন যে আপনি বড় হয়ে একজন ডাক্তার হন, এবং আপনার নিজের ইচ্ছা ছিল সঙ্গীত শিল্পী হওয়ার। আমার বাবারও ইচ্ছে ছিল যে আমি গানটাও যাতে ধরে রাখি, এবং আমার মায়ের ইচ্ছা তার থেকেও, মানে আমার থেকেও মনে হয় আমার মায়ের ইচ্ছা অনেক বেশি। যে আর আপনার অন্যান্য কোনো ভাই বোন আছে যারা গানের সাথে যুক্ত? ছোট ভাই আছে, সে গানের সঙ্গে যুক্ত নয়, গান শেখাও হয়নি তার, কিন্তু তার কণ্ঠ খুব দারুণ, আর সে গিটার বাজায়। আপনার পরিবারে এমন কেউ ছিলেন যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন গানের জন্য? আমার বাবা খুব সুন্দর গান করতেন এবং করেন, কিন্তু তার আসলে শেখা হয়নি। আমার দাদু বাড়ির মানুষ একটু কনজারভেটিভ টাইপের ছিলেন, তো সেই ক্ষেত্রে আসলে শেখা হয়ে ওঠেনি। তো আমার বাবারও একটা ইচ্ছে ছিল যে তার সন্তান যদি গান করতে চায় বা ইচ্ছা প্রকাশ করে তাহলে তাদেরকে আমি সাপোর্ট করব। হ্যাঁ, তো সেই থেকেই আমার বাবা মার সাপোর্ট অনেক বেশি, মানে বলা চলে যে আমার ফুল ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট দেয়, এবং ইন্সপিরেশন বলতে গেলে আমার ফ্যামিলি আমার ইন্সপিরেশন। আচ্ছা, তারপর আপনি রিয়েলিটি শোতে আসেন। ছোটবেলা তো মনে হয় ছোটখাটো বিভিন্ন রকম যে কম্পিটিশনগুলো হতো সেই কম্পিটিশনে পার্টিসিপেট করা হতো, কিন্তু রিয়েলিটি শো কেন আসলে? রিয়েলিটি শো আসলে আমার মনে হয়েছে যে আমি গানটা শিখছি, তো আমার গানের পরিধিটা মনে হয়েছিল যে কেউ বাসায় আসছে, আমি তাকে শোনাচ্ছি, তো আমার খুবই স্বল্প পরিধি মনে হয়েছিল। আমার মনে হতো যে আমি তো ছোট গন্ডির মধ্যে আটকে আছি, একদম ছোট একটি ঘরের মধ্যে আটকানো। আমার ভোকাল কর্ড বা ভয়েসটা যদি সবাই যদি পছন্দ করে থাকে তাহলে তো আমি আমার স্বপ্নে পৌঁছাতে পারবো হয়তো বা। তো রিয়েলিটি শোটাকে আমি আমার একটা প্ল্যাটফর্ম হিসেবে মনে করেই আসলে রিয়েলিটি শোতে আসা। তারপরে যখন ফার্স্ট আপনি রিয়েলিটি শোতে আসেন, খুব স্বভাবত একটা নার্ভাসনেস ছিল, এবং যখন আপনি বের হয়েছেন তখন তো শেখার মাত্রাটা অনেক বেশি ছিল। যদি একদম মোটা দাগে জানতে চাই যে কি কি শিখেছেন, মূলত কি কি শিখেছি, এটা বলতে গেলে আসলে শেষ হবে না আসলে কি কি শিখেছি। তবে আমি মনে করি যে আমি ওখান থেকেই নতুন করে একটা শেখা শুরু করেছি। প্রথম মৌলিক গান, সেটা একেবারেই আলাদা একটা ভালোবাসার জায়গা। যে প্রথম যে কোনো কিছু আলাদা একটা আবেদন থাকে, আর মৌলিক গান মানে তো একেবারে নিজের গান। তো সেইটা প্রথম কবে হয়েছিল বা কেমন লেগেছিল প্রথম মৌলিক গানের কাজ করে? আমি একটু আগে যে গানটি গাইলাম বেহিসেবি ভালোবাসি, সেটাই ছিল আমার জীবনের বা আমার সঙ্গীত জীবনের প্রথম মৌলিক গান। তো গানটি করা হয়েছিল আমার এফ.এ. সুমন ভাইয়ার সঙ্গে, ভীষণ ভালো একজন সিঙ্গার উনি। আমি কিভাবে করলাম সেটা যদি বলি, আমার খুব ভীষণ একজন পছন্দের শিক্ষক আমার নিয়াজ মামুন স্যার। তো উনি আসলে দেলোয়ার আরজুদা সরফ
স্যারের সাথে আমার ব্যাপারেই একটু কথা বলছিলেন, তো আমার ভয়েস বা আমার গানটা একটু পাঠানো, তো কিভাবে যেন ওনার খুব ভালো লেগে যায় আমার কণ্ঠটা। তারপর উনি আমার জন্যই একটা গান লিখেন যে তোমার একটা গান হবে এরকম সুর, তুমি একটু ট্রায়াল দাও, যে আমি দেখবো তোমার গলায় কেমন লাগছে। তো আমি একটা ট্রায়াল ভোকাল দিলাম, দেওয়ার পর সে খুব পছন্দ করলো এবং সেই সাথে আমার ভয়েসের সাথে যায় এমন যাকে চুজ করা হলো তিনি আসলে এফ এ সুমন ভাইয়া, এবং আমি তো তার সাথে প্রথম গানটা করি ওটা। তো এই অনুভূতি আসলে প্রকাশ করা যাবে না যে নিজের গান এতদিন গাইতাম, শ্রদ্ধেয় রুনা লায়লা কভার সংগুলো করা হতো, বাট নিজের গান মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, ওটা স্বপ্নের এক ধাপ পৌঁছে যাওয়ার মতো, এক ধাপ এগিয়ে যাওয়া। সেটা কি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছিল? সেটা মিউজিক ভিডিও ছিল। মিউজিক ভিডিওতে আপনিও নিশ্চয়ই ছিলেন। জি, আমি ছিলাম। মানে মডেল হিসেবেও কাজ করা হয়েছে। মডেল হিসেবেও কাজ করা হয়েছে। পরে তো আরো কিছু মৌলিক গান করা হলো, সেগুলো সম্পর্কে একটু জানি। এরপরে আমার মৌলিক গান বলতে এটা একটা করা হয়েছে, আর একটা হচ্ছে মৌলিক গান হিসেবেই করেছিলাম, কিন্তু পরবর্তীতে এটা ট্রেন্ডি লাভ নামের একটা নাটক ছিল হিমি আপু এবং নিলয় ভাইয়ার, সেই নাটকের থিম সং হিসেবে ওটাকে নেওয়া হয়েছে। ওটাও দেলোয়ার আরজুদা সরফ ভাইয়ারই লেখা ছিল এবং আমার সাথে যিনি ভয়েস দিয়েছিলেন ওপার বাংলার আকাশ সেন ভাইয়া। আচ্ছা, একেবারেই নিজের কোনো আলাদা মানে ডুয়েট সং ছাড়া নিজের কোনো সোলো গান করা হচ্ছে? নিজের কোনো সোলো সং বলতে এখনো ওভাবে করা হয়নি, বাট কিছু পুরোনো দিনের গানকেই রিমেক করে করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে গত 2টা বছর বেশ ব্যস্ত সময় আপনি পার করেছেন। পার করেছি তো বটেই, সেই সাথে পড়াশোনার যেহেতু অনেক প্রেশার ছিল, তো সেই অনুযায়ী আসলে যতটা চেয়েছিলাম ততটা হয়তো পেরে উঠিনি, বাট আশা করি যে এখন পারবো, যেহেতু পরীক্ষাটা শেষ। তার মানে এই বছরটা নিয়ে ভালো একটা পরিকল্পনা আছে নিশ্চয়ই? ইচ্ছা আছে, গানের ক্ষেত্রে ইচ্ছে আছে। কি ইচ্ছে আছে, মানে নতুন নতুন কি কি ধরনের কাজ ইতিমধ্যে হাতে আছে বা সামনে পাবো, এরকম কোনো কাজের কথা যদি বলতেন? পাবো বলতে হয়তো বা মৌলিক কিছু গান নিয়ে কাজ করার ইচ্ছে তো শুরু থেকেই আমার ছিল, যেহেতু 2টো করা হয়েছে অলরেডি, তো আরও অনেকগুলো ইচ্ছে আছে করার এবং সেগুলো নিয়ে কথাও চলছে, তো দেখা যাক কত দূর যায়। আর এছাড়া হচ্ছে নাটকের ভয়েসে ভোকালিস্ট হিসেবেও কিছু হাতে আছে কাজ, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এবার একটু জানতে চাই উপস্থাপনা নিয়ে। আপনি বলছিলেন যে আপনি উপস্থাপনা এই জায়গাটাও ভীষণ এনজয় করেন এবং সেখানেও কাজ করা হচ্ছে। একটা থাকে সুরের মাধ্যমে কথা বলা, সেটা একরকম, আর একটা হচ্ছে সুর ছাড়া কথা বলা উপস্থাপনা, সেটা কতখানি এনজয় করেন বা কিভাবে আসলে মূলত আপনি কাজটি করে থাকেন? সত্যি কথা বলতে আমি কখনো চিন্তাও করিনি যে আমি কোনোদিন উপস্থাপনা করব বা আমি উপস্থাপিকা হিসেবে দর্শকদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। আমি যে এটা পারি সেটাই আসলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তো আমি ছোটবেলা থেকেই গান নিয়েই ছিলাম এবং পড়াশোনা নিয়েই ছিলাম। আমি যেহেতু একটা রিয়েলিটি শোতে ছিলাম, ওখান থেকেই আমাকে আসলে এই অফারটা দেয়া হয় যে তুমি যেহেতু গান করো, সুন্দর করে হয়তো কথাও বলতে পারবে তুমি, তো একটা একটু করে দেখো। তো প্রথমে একটা এপিসোড করলাম, তারপর আরেকটা, এরকম করতে করতে এখন বেশ কয়েকটাই চলছে আমার। তো আমি গানের পাশাপাশি উপস্থাপনা অনেক বেশি অবশ্যই এনজয় করি, কারণ এনজয় না করলে আমরা সেই কাজটা আসলে করতে পারবো না, মানে ভালোভাবে সেই কাজটি করা সম্ভব হয় না। হয়তো দর্শকদের জন্য একটা দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করা হয়, কিন্তু খুব একটা কোয়ালিটিফুল কাজ হয় না। আর উপস্থাপনার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটাকে বলে মনে হয় আপনার? উপস্থাপনার ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ মনে হয়, আমার কাছে নিজেকেই আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নেই যে আজকে এতটুকু দিলাম, তো পরবর্তী থেকে আমি এর থেকে বেশি ভালো পারবো কিনা, এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা যে কোনো ক্ষেত্রেই, সেটা উপস্থাপনা হোক, গান হোক, পড়াশোনা হোক। এই যে গানের কথা আমরা বলছিলাম, এখন তো আসলে মার্কেটটা অনেক বড় এবং বিস্তৃত, অনেকের অনেক ইউটিউব চ্যানেল আছে এবং নতুন নতুন অনেক শিল্পী আসছে। তো সেক্ষেত্রে কি একটু চাপ অনুভব করেন কিনা যে সবাই এত কাজ করছে, তার মধ্যে আমাকে এই যে একটা রেসের মধ্যে নিজেকে নিতে হবে, আরও অনেক অনেক গান পাবলিশ করতে হবে, অনেক অনেক গান সামনে নিয়ে রিলিজ দিতে হবে, সেইগুলো নিয়ে একটু চাপ অনুভব করেন কি? সেগুলো নিয়ে কখনো কখনো মনে হয় যে খুব প্রেশার, বা আবার কখনো কখনো যখন আমি ভাবি যে না, এটাকে প্রেশার হিসেবে নেওয়া উচিত না, কারণ যে কোনো জিনিসই যদি চাপ হিসেবে নিই তাহলে সেটা চাপই লাগবে। ইজি করে নিলেই আমার মনে হয় জীবন সুন্দর হবে। তো যেটা বললেন আপু, যে এখন ইউটিউবে যেটা হয় যে
মানুষ গান আপলোড দিচ্ছে, কতটা ভাইরাল হচ্ছে গানটা, views সেটা ভালো কতখানি হোক হচ্ছে। বা খারাপ হোক আমার দেখার বিষয় না, সেটা ভিউজ হচ্ছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন না, আমার যে একদম শত শত গান গাইতে হবে বা শত শত আপলোড দিতে হবে এমন কোনো ব্যাপার না। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি 10টা গানই গাইবো জীবনে, কিন্তু সেই 10টা গান আমাকে দর্শক মনে রাখবে। 10টা গানের কথা সুর মার্জিত হতে হবে এবং আমার সাথে যায় এমন মানে হবে, আপনার রুচিবোধের আমার সাথে রুচিবোধের সাথে যায়, যেটা দর্শকের কাছে অ্যাকসেপ্টেবল হবে, ভালোভাবে, খারাপভাবে না যে শুধু ভিউজ বাড়বে তাই আমি গাইবো, নট লাইক মানে দ্যাট। ইন এ পজিটিভ ওয়ে আর হ্যাঁ, কি। ইন এ পজিটিভ ওয়ে। আচ্ছা, আমরা আরো একটি গান শুনি আপনার কণ্ঠে। কোন আচ্ছা, গানটি শুনবো? ঠিক আছে, এটাও আমারই একটি গান, এটা আকাশ সেন ভাইয়ার সাথে গাওয়া ট্রেন্ডি লাভের থিং সং ছিল, যেটার কথা বলছিলেন আপনি। যেটার কথা শুনি। বলছিলাম। মনের এক কোণে তোর মায়ারা তোর মনটা পড়ে, রাতের এক কোণে তোর ছোঁয়ার ফাগুন জোছনা ঝরে, তুই ছুঁয়ে দিলে স্বপ্ন চোখে অনাবিল, আকাশ ছেড়ে যায় কি কভু আকাশের নীল, আকাশ ছেড়ে যায় কি কভু আকাশে, রোদ্দুর কভু ঝরে না, এত ভালোবাসি তবু অন্তর তবু ভরে না, তুই ছুঁয়ে দিলে স্বপ্ন চোখে অনাবিল, আকাশ ছেড়ে যায় কি কভু আকাশের নীল, আকাশ ছেড়ে যায় কি কভু আকাশের নীল। বাহ, সুন্দর। প্রতিদিন রেওয়াজ করার সময়টা কি পান? এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ এত বেশি স্ট্রেস চায়, মেডিকেল লাইফ মানেই তো অনেক বেশি স্ট্রেসফুল লাইফ, তো সেক্ষেত্রে আমার ডেইলি যেই রেওয়াজটা এটা হয়ে ওঠে না, বাট ট্রাই করি যতটা করা পসিবল হয় আর কি। একই সাথে আপনি ডাক্তার এবং একই সাথে একজন উপস্থাপিকা আবার গায়িকা, যদি কখনো এমন হয় নায়িকা হওয়ার অফার পান তখন কি করবেন? করতে কি চাইবেন? মনে হয় না করতে চাইবো, কারণ একসাথে এতগুলো পেশা, জানি না, হয়তো চাইতেও পারি আবার নাও চাইতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি ডাক্তার এবং গায়িকা সাথে উপস্থাপিকা হিসেবেই ঠিক আছি, এতটুকুই থাক, এর বেশি আসলে না চাই। তবে ইচ্ছে আছে যে যদি কখনো কোনো নাটকের অফার পাই, যেগুলো খুব মানে সুন্দর গল্প হয়, যদি কেউ আমাকে অ্যালাউ করে বা সুযোগটা তৈরি হবে ব্যাটে বলে যদি মিলে যায়, তাহলে হয়তো শিখে করতে পারি, ইচ্ছে আছে করার। আচ্ছা, তার মানে এখানে ডিরেক্টররা কিন্তু এই যে শুনে রাখলেন, যদি কখনো কোনো ভালো কাজের অফার আসে আমরাও আপনাকে দেখতে চাই। সবগুলো মাধ্যমে সুন্দরভাবে কাজ করে যান, এই ভারসাম্যটা বজায় রেখে কাজ করে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং, খুব কঠিন। এই কঠিন কাজটি সুন্দরভাবে করে যান, সেটাই শুভকামনা রইল আপনার জন্য। আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে এত সুন্দর করে উপস্থাপনা করছেন, এখন থেকে আমি আপনাকেও ফলো করব, এটা মাথায় থাকলো। আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে আমাকে এত সুন্দর অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।